মেডিকেল ক্যাম্প কি কখনো মডেল হতে পারে, স্বাস্থ্য পরিষেবার মডেল? আমি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এই নামগুলোর আগে একটা চন্দ্রবিন্দু বসে গেছে। মানে রাজনৈতিকভাবে কিছু মৃত দেহ সম্পর্কে আমরা আলোচনা করি। নেতারা বক্তৃতা দেন কারণ বক্তৃতা দিতে লাগে, কিন্তু শুধু বক্তৃতায় তো পেট ভরে না। আমরা 14 সাল থেকে গোটা দেশে এটা দেখে আসছি। প্রধানমন্ত্রী বক্তৃতা করেন, একতরফা বক্তৃতা, আর পশ্চিমবঙ্গেও দেখেছি মুখ্যমন্ত্রী বক্তৃতা করতেন। এরা কেউ অপ্রিয় প্রশ্ন পছন্দ করেন না। নির্বাচনের পর তো দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি সবাই বিজেপিতে লাইন দিয়ে দিয়েছে। এভাবে দিনের পর দিন এই ঘৃণার রাজনীতির চাষ করা হয়েছে। আর সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীদের ভূমিকা কি ছিল? আমি একটা কথা বলি, যেটা মৃত না সেটা নিয়ে আলোচনা এবার একটু বন্ধ করে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এই নামগুলোর আগে একটা চন্দ্রবিন্দু বসে গেছে। মানে রাজনৈতিকভাবে কিছু মৃত দেহ সম্পর্কে আমরা আলোচনা করছি। তৃণমূল কংগ্রেস আর উঠবে না, কেউ চেষ্টা করে ওকে ওঠাতে পারবে না। আরএসএসও জীবন দিয়েছিল, আরএসএসও জীবন নিয়ে নিয়েছে, শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় 4 তারিখ যে ঢুকেছেন, একবার বেরিয়েছিলেন, চোর চোর শুনে আবার ঢুকে গেছেন, আর বেরোতে পারবেন। এই আলোচনাটা এবার বন্ধ করার সময় হয়েছে। সেবাশ্রয় কোনো মডেলই ছিল না। ওই সেবাশ্রয়ে যা হয়, এই যেখানে আমি আছি এখানকার প্রত্যেকটা ক্লাব প্রতি বছর ওই রকম স্বাস্থ্য ক্যাম্প প্রত্যেক বছর করে। ক্লাবে হয় না? ক্লাবের মাথার উপর একটা এমপি থাকলে এমপি কিছু পয়সা জোগাড় করে দিতে পারে, একটু প্রশাসনিক সাহস জোগাড় করে দিতে পারে। আর যদি পয়সা ঢালো তাহলে বিরাট বিরাট ডাক্তারদের এনে অনেক কিছু করে ফেলা যায়। সেবাশ্রয়ে যে ডাক্তারবাবুদেরকে ব্যবহার করা হয়েছিল, সেই ডাক্তারবাবুদের সাথে কথা বললে বুঝতে পারবেন কিভাবে সেবাশ্রয় চলেছে। আচ্ছা, মেডিকেল ক্যাম্প কি কখনো মডেল হতে পারে, স্বাস্থ্য পরিষেবার মডেল? আমি বছরে একদিন ক্যাম্প বসালাম, আর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলে সেখানে ডাক্তারবাবু নেই, সেখানে ন্যূনতম ওষুধের যোগান নেই। কখনো স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয় এরকম ভলেন্টারি অ্যাক্টিভিটির মধ্য দিয়ে? আমি কিছু ক্যাম্প বানিয়ে দিলাম, তো আপনি যদি যান, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো প্রতিদিন করতে থাকে স্বাস্থ্য ক্যাম্প। সুতরাং এই মডেলটা কোনোদিন স্বাস্থ্যের মডেল হতে পারে না। আমরা সেদিনও যা বলেছিলাম, আজও তাই বলছি। একদম ডেড সাবজেক্ট। ওনাদের বাড়িতে সিবিআই, সিআইডি, ইডি যাবেন, স্বাভাবিক। গ্রেপ্তার করছেন না, এইটা অস্বাভাবিক। এরা যা কাণ্ড করেছেন, যার কথা বললেন, যে ভদ্রমহিলার কথা বললেন, তিনি নিজে দীর্ঘ সময়ের জনপ্রতিনিধি। প্রথমে যে ভদ্রমহিলার কথা বললেন, পরে ভদ্রলোকের কথা বলেছেন। এরা প্রত্যেকেই নানা ধরনের দুর্নীতির সাথে যুক্ত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বেরোচ্ছে, ব্যক্তিগতভাবে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ যদি ক্ষমতায় থাকেন, সেই মানুষকে কেন্দ্র করে যে চক্র তৈরি হয় লাভের গুড় চাটার জন্য, সেই চক্রের একটি অংশ এরা প্রত্যেকেই। আর দ্বিতীয় যার নাম বললে, তিনি নিজে সিআইডি এসছেন কি সিবিআই এসছেন, তাতে খুব একটা সমস্যায় কথা বলা ঠিক হবে না। তিনি বোধহয় পছন্দই করেন এই বিতর্কগুলোর উপরে থাকতে। এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে বিতর্ক তিনিও কম করেননি, তাকে নিয়েও কম বিতর্ক হয়নি। কিন্তু তার কথার কোনো গ্রহণযোগ্যতা কোথাও নেই। তিনি এমন একজন তৃণমূলের নেতা, যিনি একটা সময়ে মমতা ব্যানার্জির ব্যক্তিগত যে সততার ইমেজ, সেটা সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন। উনি বলেছিলেন, সুদীপ্ত সেন, মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষকে সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করানো হোক সারদা মামলায়। তার মানেই বোঝা যাচ্ছে এদের নিয়ে আলোচনা এবার বন্ধ করার সময় হয়ে গেছে। সময় নষ্ট করে কোনো লাভ নেই। তৃণমূল নিয়ে আর এক বাক্য খরচ করে সময় নষ্ট করবেন না, কোথাও উঠবে না। ওকে কিছু কিছু জিনিস আছে যারা একবার চলে গেলে আর আসে না। এ তো আর মতাদর্শগত ভাবে নির্মিত রাজনৈতিক দল নয়। রাজনৈতিক দলের উত্থান হয়েছিল রকেটের গতিতে, আর উল্কার গতিতে তার বিদায় হয়ে গেছে। একটার পর একটা জায়গায় চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন, এত যে তৃণমূলের মধ্যে বিজেপি ছিল, সেটা কি নির্বাচনের আগে কেউ বুঝতে পারতেন? আমরা বলতাম। নির্বাচনের পর তো দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি সবাই বিজেপিতে লাইন দিয়ে দিয়েছে। ভোটের ফল ঘোষণা হতে হতে সব্যসাচী দত্ত বিজেপি চলে গেছে, কাকলি ঘোষ দস্তিদার লাইনে আছে, বাকিরা মোটামুটি চেষ্টা করে যাচ্ছেন। যেখানে বসে আছো সেখানকার এমএলএ গত কয়েকদিন কোথায় কোথায় যোগাযোগ করেছেন, একটু খোঁজ নাও। একদিকে বিজেপি কি করবেন, রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, সেটা যেমন প্রশ্ন, তারপরে এই নতুন সরকারের আমলে চুরির হিসেব
যদি তারা চাইতে যান সেখানে একটা প্রশ্ন। ফলে বিজেপি বিরোধী আন্দোলনে এদের কোনোদিনই কোনো ভূমিকা ছিল না, যে কারণে আমরা বলেছিলাম তৃণমূলকে যদি আপনি বিজেপি বিরোধী আন্দোলনের বিশ্বাসযোগ্য শক্তি বলে মনে করেন তাহলে এর থেকে বড় ভুল আর কিছু হচ্ছে না। আমরা প্রথম থেকে এই কথা বলে আসছি, আজকে সেই কথাটা প্রমাণিত হয়েছে। 2021-এর ভোটের আগে তোমার মনে থাকবে নো ভোট টু বিজেপি বলে একটা ক্যাম্পেইন শুরু হলো। খুব ভালো কথা, বিজেপিকে কোনো ভোট নয়, কিন্তু পশ্চিমবাংলার বাস্তব ক্ষেত্রে বিজেপি এখানে যে ভোটটা পেয়েছে বা 21 সালেও যে ভোটটা পেয়েছিল 19 পরবর্তী সময়, এই ভোটটা কিন্তু বিজেপির পজিটিভ ভোট বলে নয়। এই ভোটটা তৃণমূলের বিরুদ্ধে রাগ এবং সেই রাগ থেকে বিজেপিকে ভোট দিয়েছেন, এর বড় অংশটা বিজেপি খুব ভালো করে জানে। সে কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা এই হিসেবটাকে একটু করি যে এই ভোট যেটা বিজেপি বিরোধী ভোট, সেই ভোটটা তৃণমূল পেল। তৃণমূল বিজেপি বিরোধী ভোট পেয়েছে একটা বড় অংশের, কিন্তু এই গোটা ভোটটাই আসলে গিয়ে বিজেপিতে পড়ছে, কারণ তৃণমূলের এই লোকগুলো গিয়ে বিজেপিতে যোগ দিয়ে দিচ্ছে। আমি বলছি এত কিছু না, এত বড় বড় কথা, একটা সিটের কথা ছেড়ে দিন, এত বড় বড় তাত্ত্বিক তৃণমূল দাঁড়িয়েছে না পাশের কেন্দ্রে, সাকরাইলের পরে উলুবেড়িয়া পূর্বের, কত বড় বড় কথা। বিজেপির বিরুদ্ধে লড়ে দেখিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনিও লড়ে দেখিয়ে দেবেন। কি হলো, তাত্ত্বিক কার সাথে কথা বলতে যাচ্ছেন আজকাল? 40 সেকেন্ডের জন্য নাকি শুভেন্দুবাবুর সাথে কথা বলেছেন বঙ্গভবনে গিয়ে, ওই দিনই ওনাকে যেতে হলো বঙ্গভবন। আমরা কি মানে ঘাস কাটে চলি তলায়, এরকম করে ঘাস কাটি? ওই দিন ঠিক দুপুরবেলা বঙ্গভবনে গেলেন, ওই সময় পার্লামেন্ট থেকে বঙ্গভবনে ফিরলেন লাঞ্চ টাইম, নাববার সময় হঠাৎ করে শুভেন্দুবাবুর সাথে দেখা হলো, উনি 40 সেকেন্ড কথা বললেন। তারপরে ইদানিংকালে কি করে বেড়াচ্ছেন খোঁজ নিন, ওনার বর্তমান অবস্থান কি। উনি এখন বিজেপি যা করছে তার মধ্যে উনি পজিটিভিটি দেখছেন। বামেরা যখন শূন্য পেয়েছিল তখনও বামেরা লড়াই করেছে। এই কথাটাই তো বারবার বলে যাচ্ছি, রাজনীতিতে জেতা হারা এই কোনোটাই একেবারে ধ্রুব সত্য নয়। ধ্রুব সত্য হচ্ছে প্রত্যেক দিনকার মানুষের লড়াইয়ে আপনি আছেন কি নেই। 5 বছরের জন্য মানুষ জেতায়, আজকে আপনাকে জেতাবে, কালকে আমায় জেতাতে পারে, পরশু ওনাকে জেতাতে পারে, তারপরের দিন ওনাকে জেতাতে পারে। একজনকে জেতানোর অর্থ হচ্ছে আর বাকিদেরকে হারানো। এটা গণতন্ত্রের একটা স্বাভাবিক বিষয়। অস্বাভাবিক বিষয় যে জায়গাটা, সেটা হচ্ছে এই যে এটার উপর নির্ভর করেও কোনো রাজনৈতিক দল চলতে পারে, এইরকম একটা ধারণা হয়ে গেছিল পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের 15 বছরে। আর ঠিক এই 15 বছরের মধ্যে শেষ 5 বছর বামেরাও একটা ব্যতিক্রম, যে শূন্য পাওয়ার পরেও একটা দল প্রাসঙ্গিক থাকতে পারে তার মতাদর্শের জোরে। টাকার বিনিময়ে লড়াই হচ্ছে না, তৃণমূলের টাকার সাথে বামেরা লড়ছে না, পারবেও না লড়তে। কিন্তু তৃণমূলের যে বেইমানি, বিশ্বাসঘাতকতা মানুষের সাথে, আজকে মানুষকে তো চিহ্নিত করে দিয়েছে। মানুষ আজকে বুঝতে পেরেছেন কারা তার প্রকৃত বন্ধু, কারা তার প্রকৃত শত্রু। অভিজ্ঞতা সবচেয়ে বড় শিক্ষক। ধৈর্য ধরে থাকতে হয়। ইতিহাসে এরকম সময় থাকে 5 বছর, 10 বছর, 15 বছর। মানুষের ইতিহাসের প্রেক্ষিতে এই সময়টা খুব কম। আপনার আমার জীবনে 15 বছরটা বড় সময়, কিন্তু মানুষের যে ইতিহাস, সেখানে 15 বছরটা কিছুই নয়। হিটলার কতদিন রাজত্ব চালিয়েছে? সেই সব নির্বাচনগুলো তো ভোট হয়েছে, তারাও তো ভোট পেয়ে এসেছিল, এবং সেই ভোটগুলো প্রথম থেকেই মানুষের জনপ্রিয়তার নিয়ে তারা এসেছিল। এবং আসার পর মানুষ একদিন বুঝতে পেরেছে যে এইগুলো করে কোনোদিন হয় না, বক্তৃতা শুনে পেট ভরবে না। নেতারা বক্তৃতা দেন কারণ বক্তৃতা দিতে লাগে, কিন্তু শুধু বক্তৃতায় তো পেট ভরে না। আমরা 14 সাল থেকে গোটা দেশে এটা দেখে আসছি, প্রধানমন্ত্রী বক্তৃতা করেন, একতরফা বক্তৃতা। আর পশ্চিমবঙ্গেও দেখেছি মুখ্যমন্ত্রী বক্তৃতা করতেন। এরা কেউ অপ্রিয় প্রশ্ন পছন্দ করেন না। আপনি গিয়ে জিজ্ঞাসা করবেন যে কোনো একটা অপ্রিয় প্রশ্ন, তাকে ঝাড়ছেন। এই তো সেদিনকে পর্যন্ত হেরে গেছে তৃণমূল, একটা বাচ্চা ছেলে, 33-34 বছর ছেলে, তার উদ্ধত্ত, মানে হেরে গেছে, লোকে চোর বলে তারা করছে, তারপরেও নির্লজ্জ বেহায়ার মতন সাংবাদিকদেরকে ধমকে বলছেন যে কলকাতা কর্পোরেশনকে বলুন বাড়ির কোন জায়গাটা ইল্লিগাল, আগে নোটিশ পাঠিয়ে বলুক, তারপর আসবেন, বলে গাড়ির দরজা বন্ধ করে দিচ্ছেন। কে ভাই আপনি? পিসির জোরে তো ক্ষমতা দেখিয়েছেন, এখন তো দেখছেন পাড়ার লোকেরা গিয়ে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে। তা আপনাদের ক্ষমতার তো কোনো জোরই নেই। আর এটাই তৃণমূলের কর্মীদের আরো বেশি ভীত সন্ত্রস্ত করে দিচ্ছে। কারণ আমি চোরের কথা বলছি, মানে সবাই তো আর সব ভোটার যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তারা তো কেউ চোর নন, বেশিরভাগটাই চোর নন। কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা তথাকথিত চোর নেতা, চোর ছাড়া তো ওখানে নেতা হতে পারতো না, ওটাই ক্রাইটেরিয়া ছিল। খোঁজ নাও যে কোনো পাড়ায় সবচেয়ে যেটা বদমাইশ, মাতাল, বদমাইশি করছে, চুরি করছে, সে হচ্ছে নেতা, টাকা দিয়ে আসছে নেতা। এই যে নেতাগুলির বিশ্বাসযোগ্যতা যে প্রশ্নের সামনে চলে এসছে, আমি ওদেরকে বলছি যে ওরা দেখে নিক যে আপনারা যাদের জোরে লড়তেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তারা আর লড়তে পারছেন না, তাহলে আপনার অবস্থা কি হবে, কি হতে পারে।
ফলে এই ভয়টা থাকুক। তৃণমূল কি তুলছে না তুলছে, তৃণমূল আগে 80টা এমএলএ কে আগে সামলাক। তৃণমূলের 80টা এমএলএর 80 জনের একজনও 5 বছর পর থাকবে কিনা এই হিসেবটা তৃণমূল যদি 5 বছর পর দিতে পারে সেটা 31 সালে বুঝবো। পশ্চিমবঙ্গ বিধানসভায় 80টা প্রসপেক্টিভ বিজেপি নির্বাচিত হয়েছে তৃণমূলের টিকিটে, মমতা ব্যানার্জি নেই। অপেক্ষা করো কতজন লাইন দিয়ে আছে, এই বেশি দূর যেত না। হাওড়ায় তো কটা 12টা জিতেছে বোধহয় তৃণমূল, নাকি না কটা সিট জিতে হাওড়ায়? 8টা না 9টা জিতেছে বোধহয়। বাগনান জিতেছে, মার খেয়েছে, পরের দিন সকালবেলা গণনা কেন্দ্রে মার খেয়েছে, মার খাওয়ার পর পরের দিন সকালবেলা শুভেন্দুবাবুর সাথে যোগাযোগ। তারপরে শুনলাম যে যার চেষ্টা করেছেন, তারপরে তো এই যে কি নাম আমি একটু আগে বললাম উলুবেড়িয়া পূর্ব, সে তো চোখের সামনেই দেখতে পেরেছেন বিধায়ক কিরকম ল্যাং ল্যাং করে ছুটছেন, বিজেপি কখন একটুখানি 40 সেকেন্ডের সময় দিয়ে দেয়। আমি এই যে তো আপনার বলতে ভুলে গেলাম, দক্ষিণের মন্ত্রী মশাই পুলকবাবু কার সাথে যোগাযোগ করছেন? বিধানসভায় বসে তো আছেন, ওনার শরীর বিধানসভায় আছে, শরীরটা বিরোধী দলে আছে, বিরোধী বেঞ্চে, আর মনটা পড়ে আছে সরকারি বেঞ্চে, শুভেন্দুবাবুরা যেখানে বসেছেন। এরা প্রত্যেকেই, বললাম না, প্রত্যেক তৃণমূলের জনপ্রতিনিধির মধ্যে একটা সুপ্ত বিজেপি আছে, সেটা যে কোনো সময় জেগে যেতে পারে। ফলে এদেরকে নিয়ে বিজেপি বিরোধী রাজনীতি করা যাবে না। 2 নম্বর আর একটা বিষয় মাথায় রাখার, ঠিক 15 বছর যেরকম সরকার চলেছে, বিজেপি সরকারটাকে তো একইভাবে দেখলে হবে না। বিজেপি সরকারটাকে অনেক যুক্তি দিয়ে মোকাবিলা করতে হবে, আর সেই মোকাবিলা করার জোর তৃণমূলের নেই। 294টা কেন্দ্রে যিনি প্রার্থী তাকে বদলে দেওয়ার অর্থ কি হয়? 294 বিযুক্ত 294 কত হয়? 0। 294 মাইনাস মমতা ব্যানার্জি, কি ঘটবে? 0। বলে ভেবে লাভ আছে? তারক সিং নিজে মমতা ব্যানার্জির দল করেছেন বহুদিন ধরে, ফলে তিনি অনেক অভিজ্ঞ এই বিষয়ে, ঘর করে এসেছেন ওনার সাথে। যারা বলছেন তারা প্রত্যেকেই ওর সাথে ঘর করে আজকে বুঝতে পেরেছেন উনি কি জিনিস, এবং শুধুমাত্র নিজের স্বার্থে ক্ষমতা দখল করে রাখবার জন্য, মুখ্যমন্ত্রীর চেয়ার নেবার জন্য, আরএসএস কে তুষ্ট করে, যে আরএসএস সম্পর্কে আমাদের দেশের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর হত্যার অভিযোগ আছে, সেই আরএসএস কে দেশপ্রেমিক বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে আরএসএস সম্পর্কে অবস্থান সেটাকে স্পষ্ট করে দিয়েছিল। শুনেছিলেন এই যে বলেছিল না, ওই যে আরএসএস এর কখনো পুরনো আর নতুন হয়? আরএসএস ওই যা তৈরি হয়েছিল 100 বছর পরে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করছে, বলবেন তো ভালো। উনি স্বাভাবিক মিত্র বলেছিলেন আরএসএস। আরএসএস তো একটা ওই ধারণা, আপনার আমার মাথার মধ্যে বসে থাকা ধারণা, এই ধারণা সবার মধ্যে আছে। আরএসএস বুঝতে পারে কে আরএসএস এর প্রকৃত বন্ধু আর কে প্রকৃত বন্ধু নয়, তারাই পিকড আপ হয় আরএসএস দ্বারা। আপনি বুঝতেও পারবেন না আপনি আরএসএস করছেন, কিন্তু চিন্তা ভাবনার মধ্যে আপনার ঢুকে যাচ্ছে আরএসএস। মমতা ব্যানার্জি তো সেই পথেই করেছেন। আজকে খবর বেরিয়েছে, দেখবেন এই যে আরএসএস এর কতগুলো রাজনৈতিক দল হয়েছে, আজকে বলে তো নয়, আজকে জনসংঘ ছিল আরএসএস এর, হিন্দু মহাসভা ছিল আরএসএস এর, ভারতীয় জনতা পার্টি আরএসএস এর, অনেক জায়গায় বিজেপি বিরোধী কিছু রাজনৈতিক দল আরএসএস এর, যেমন ড্যাশ 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 প্রথমেই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। আরে বিজেপির সাথে ঘর করেছে, কোন সময়টা করেছে? 1998, 99 এই সময়টায়। আগে সময়টা ভাবুন, 96 থেকে 2004, 2009 পর্যন্ত আমাদের দেশের বিজেপি বিরোধী আন্দোলনের জায়গাটা পুরোভাগে কারা ছিল? বামপন্থীরা ছিল, কংগ্রেস ছিল। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় কাকে ভাঙালেন? প্রথম কংগ্রেসকে ভাঙালেন। কাকে শক্ত করলেন? বিজেপিকে। ফ্রন্টে এনে খেলবো, ফ্রন্টে এনে খেললেন না, ফ্রন্টে এনে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেলেন। আমরা গর্বের সাথে বলতে পারি যেদিন বামফ্রন্ট সরকার চলে গেছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়, তাদের ক্ষমতা ছিল না। আজকে মমতা ব্যানার্জি হাতে ধরে এতগুলো বিজেপির এমএলএ, 207টা না 8টা, তার সাথে 80টা হচ্ছে ফাও, যে কোনো সময় দিয়ে দেবে, ব্যবস্থা করে দিয়েছে। আজকে 80 জনের কাউকে দেখেছো? আজকে এই এসআইআর পরবর্তী সময়ে, ভোট পরবর্তী সময়ে, এসআইআর ইস্যুতে, ভোট পরবর্তী হিংসা ইস্যুতে গ্রামের মানুষের উপরে অত্যাচার কিভাবে চলেছে গত কয়েকদিন ধরে, মানসিক অত্যাচার। আমি তো বলবো পশ্চিমবাংলার গ্রামের মানুষ, শহরের মানুষ, তারা অত্যন্ত সম্প্রীতিপ্রিয়, শান্তিপ্রিয়, তাই জন্য কোনো সমস্যা হয়নি। গত কয়েকদিন ধরে বিজেপির উস্কানি কম ছিল। আপনার কোরবানি ইস্যুতে হোক, আপনার নামাজ ইস্যুতে হোক, আপনার আজান ইস্যুতে হোক, যেভাবে দিনের পর দিন এই ঘৃণার রাজনীতির চাষ করা হয়েছে, আর সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীদের ভূমিকা কী ছিল? কোনো জায়গায় দেখাতে পারবে তারা রাস্তায় নেমেছে?
তাদের যারা এমএলএই তো সাঁকরাইলে তৃণমূলের এমএলএ আছে, তাকে একদিনও কোথাও দেখেছে এতগুলো জায়গা ছেড়ে দিন করোনায় আসতে হবে? আরে আপনি যে জায়গায়, যে সারেঙ্গা থেকে আপনি বসবাস করেন, সেই সারেঙ্গার মানুষের কাছে গেছেন, সেখানেও তো এসআইআর এত লোকের নাম হয়েছে, বাদ গেছে। দক্ষিণ সাঁকরাইলে গেছেন, এত লোকের নাম ডিলিট হয়েছে। চাইতাম, আপনারা জাননি, সেই কারণে এই অবস্থা তৈরি হচ্ছে।